বিহার রাজ্যের নালন্দা জেলার একটি প্রাচীন শহর রাজগীর। আর এই শহরের আইকন বিশ্ব শান্তি স্তূপা। খ্রিস্টপূর্ব ৭ম থেকে ৫ম শতাব্দী অবধি মগধ সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, যাকে পরে বলা হয় রাজগীর। পরবর্তীকালে অবশ্য রাজধানী সরে যায় পাটলিপুত্রে, আজ বলি পাটনা। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর মহাবীর ও ভগবান বুদ্ধ অনেকটা সময় কাটিয়েছেন এখানে ধর্মপ্রচারের জন্য। বুদ্ধের মহাপরিনির্বাণের পর এখানেই প্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল। মহাভারতে রাজা জরাসন্ধের শহর হিসেবেও এর উল্লেখ রয়েছে। এই শহরেই রয়েছে সেই মল্লযুদ্ধের স্থান। সেই ঐতিহাসিক শহর রাজগৃহ আজ রাজগীর হয়ে উঠেছে বিহার রাজ্যের এক অন্যতম পর্যটন কেন্দ্র। রাজগীরে দেখার মতো রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও ধার্মিক দ্রষ্টব্যস্থল। আবার কিছু আধুনিক সংযোজন পর্যটনে এক নতুন মাত্রা দিয়েছে। এখান থেকেই দেখে নেওয়া যায় নালন্দা ও মহাবীরের জন্মস্থান কুণ্ডগ্রাম। আবার এখান থেকেই গয়া ও বোধগয়া কভার করে ফিরে যাওয়া যায় কলকাতা। Hi, this is Dugong Datta, the walking monk, exploring life and lovely places. এবারে এসেছি রাজগীর। হ্যাঁ, বিহারের রাজগীর। কিন্তু রাজগীরে ঘোরার অভিজ্ঞতা বাকি সব জায়গার থেকে একেবারে আলাদা। কেন? তুমি নিজেই দেখো। এখানে ঘুরতে হলে তোমাকে ঘুরতে হবে টাঙায়। আমরা সেরকমই একটা টাঙায় উঠেছি, আর এই টাঙা চলবে আমাদের সাথে প্রায় সারাটা দিন। দেখব বিভিন্ন জায়গায়। রাজগীর টাঙায়। রাজগীরে এসে কোথায় থাকবে, কি দেখবে, কিভাবে দেখবে, কদিন লাগবে, সেসব নিয়েই আজকের ভিডিও বেস্ট অফ রাজগীর। তবে হ্যাঁ, সবার আগে বলি কি করে পৌঁছবে এখানে কলকাতা থেকে। বাই রোড বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ হয়ে প্রায় ৫০০ কিলোমিটার। সময় লাগবে ১১ থেকে ১২ ঘন্টার মতো। কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ট্রেন নেই রাজগীরের, তবে পাটনাগামী যে কোনো ট্রেনে পৌঁছানো যায় বখতিয়ারপুর, আর সেখান থেকে আবার অন্য যে কোনো ট্রেনে পৌঁছানো যায় রাজগীর। সময় লাগবে ৮ ঘন্টা প্লাস ২ ঘন্টা, মোট ১০ ঘন্টা। তবে সব থেকে ভালো হয় হাওড়া থেকে পাটনাগামী যে কোনো রাতের ট্রেনে সকালে পৌঁছও বখতিয়ারপুর। সেখান থেকে রাজগীরগামী লোকাল বা ইন্টারসিটি ট্রেনে ১ ঘন্টায় নালন্দা। সারাদিন নালন্দা দেখে বিকেলে আবার ট্রেনে বা বাসে ৮ ঘন্টায় পৌঁছবে রাজগীর। রাজগীর দেখতে ২ দিন লাগবে। দ্বিতীয় দিন সাইট সিইং করে গাড়ি বা বাসে চলে যাও বোধগয়া। ১ রাত হোটেলে থেকে পরের দিন সকাল থেকে দেখে নাও বোধগয়ার সবটা। তারপর ৩:১৫ বন্দে ভারত ধরে ফিরে এসো হাওড়া। ৪ রাত ৪ দিনের ট্যুর প্রোগ্রাম দিয়ে দিলাম। এবার থাকার কথায় আসি। সব রেঞ্জেরই হোটেল রয়েছে রাজগীরে। আমি ছিলাম নাগেশ্বর প্যালেস। বখতিয়ারপুর থেকে সকালবেলা নালন্দা নেমে কি এবং কিভাবে দেখবে আগের ভিডিওতে বলেছি। না দেখে থাকলে দেখে নিও, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবার দেখব রাজগীর। রাজগীরের প্রথম দিন সোজা চলে যাও বাস স্ট্যান্ড মোড়ে। সেখান থেকে একটি ঘোড়ার গাড়ি করো। পার হেড ৩০০ আর ফুল গাড়ি নিলে ১৫০০। বসতে পারবে ৬ থেকে ৮ জন। এবার বলি কি দেখবে প্রথম দিন রাজগীরে। সব থেকে গুরুত্বপূর্ণ দেখার জিনিস হলো বিশ্ব শান্তি স্তূপা। যেতে হবে রত্নাগিরি পাহাড়ের ওপর আইদার হেঁটে অর ব্যবহার করতে পারো রোপওয়ে। রোপওয়ে জার্নিটা কিন্তু অত্যন্ত মনোরম। আর ওখানে গিয়ে পাবে একটা অসাধারণ স্তূপা, যেটাকে দেখতে আসে সারা পৃথিবীর থেকে মানুষ। কাছেই দেখে নিতে পারো গিরিদাকুটা বা ভালচার পিক, পবিত্র পাহাড় যেখানে বুদ্ধ ধ্যান করতেন। রয়েছে একটি ছোট শ্রাইন। দেখে নিতে পারো অজাতশত্রু ফোর্ট ও বিম্বিসার জেল। তবে ২৫০০ বছরের পুরনো ইতিহাসের
শুধুমাত্র ধ্বংসাবশেষই পাবে। সাইক্লোপিয়ান ওয়াল আজ থেকে ২৫০০ বছর আগে অনেকটা গ্রেট ওয়াল অফ চায়নার ধাঁচে রাজগীরকে সুরক্ষিত করতে এমনই ৪০ কিলোমিটারের বেষ্টনী দেওয়া হয়েছিল। সপ্তপর্ণিক গুহা বা কেভ রাজগীরের একটি দ্রষ্টব্য স্থান। স্বর্ণ ভাণ্ডার সেই রহস্যময় গুহা যা হয়তো জৈনরা বানিয়েছিল, তবে প্রচলিত আছে এই গুহার কোনো অংশে রাখা আছে রাজা বিম্বিসার গুপ্তধন। রাজগীরের আনাচে কানাচে এমনই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থল। তার যতগুলো পারবে দেখে নাও। প্রথম দিনের শেষে অবশ্য আমরা দেখে নেব। দিনের শেষে একটু সময় নিয়ে চলে এসো সপ্তধারা ও ব্রহ্মকুণ্ড, হট স্প্রিং এবং সঙ্গে বেশ কিছু মন্দির। নির্দিষ্ট পথে নেমে যেতে হবে একটু নিচে। আজও যথেষ্ট ভিড় রয়েছে। আর এই নিচে নেমে গেলে এখানে পাবে বাঁদিকে 7টি ধারা এবং ডান দিকে আরও নিচে কুণ্ড। মানুষের বিশ্বাস এই সপ্তধারায় স্নান করলে শুধু পাপ নয়, অনেক রোগ বিরোগও ঠিক হয়ে যায়। আর নিচের কুণ্ডে দেখো লোকের জমায়েত। ওখানকার জলও কিন্তু উষ্ণ। রয়েছে অনেক দেবদেবী এবং বেশ কিছু মন্দির এই চত্বরে। এই মন্দিরের কাছেই রাস্তার ওপারে রয়েছে একটি বেশ বড় গুরুদুয়ারা। শহরের প্রান্তেই রয়েছে একটি অসম্ভব সুন্দর জাপানিজ টেম্পল। বুদ্ধের মূর্তি রয়েছে একটি বাইরে বড় মূর্তি এবং ভেতরে রয়েছে আরেকটি মূর্তি। খুব সিম্পল অথচ এলিগেন্ট আর্কিটেকচার, আর চারিদিকের সিরিন অ্যাটমসফিয়ার তোমাকে মুগ্ধ করবেই। এখানে এসে মেডিটেট করতে পারো বা অনেকেই করেন। এবং এখানে এসেছে প্রায় জাপানের সমস্ত ধর্মগুরুরা এসেছে, জাপানের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা, যাদের ছবি পাবে এর দেয়ালে। রাজগীর ডে 2। আজ সকাল সকাল সোজা চলে যাব রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি। 3 নম্বর গেটের কাছে পার্ক করে ঢুকতে হবে 5 নম্বর গেট দিয়ে। রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারিটি দুভাগে বিভক্ত, একটি জু সাফারি এবং অন্যটি নেচার সাফারি। দুটোর জন্য টিকিট কাটতে হবে আলাদা। ভিড় এড়াতে অ্যাডভান্স অনলাইন বুকিংয়ের ব্যবস্থা আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। জু সাফারিতে রয়েছে ওরিয়েন্টেশন রুম, ইন্টারপ্রিটেশন সেন্টার, ওশেন বায়োস্কোপ এবং মূল আকর্ষণ সাফারি বাই বাস। বড় কাচের জানালা দিয়ে দেখতে পাবে বিভিন্ন জন্তু জানোয়ার, বাঘ ভাল্লুক সিংহ, একদম প্রাকৃতিক পরিবেশে। অন্যদিকে নেচার সাফারির সবথেকে বড় আকর্ষণ গ্লাস ব্রিজ। তবে তাছাড়াও রয়েছে নেচার ট্রেল, রয়েছে বাটারফ্লাই পার্ক, রয়েছে ক্যাকটাস গার্ডেন, মেডিসিনাল গার্ডেন এবং বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস যেমন জিপ লাইন, আর্চারি, রয়েছে রক ক্লাইম্বিং ইত্যাদি। এখানে আসার আগে রাজগীর আমার কাছে অনেকটাই অজানা ছিল। কমেন্ট বক্সে তোমার ফিডব্যাক পেলে আমি কিন্তু অসম্ভব উৎসাহ পাবো। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করো, আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই করো। পরের ভিডিওতে নিয়ে আসছি বোধগয়া, দেখতে কিন্তু ভুলো না।